আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে ট্রেন্ডগুলো যাচ্ছে, রাসেলস, ভাইপার, বেনজির, আনার সহ আরও যে কুকীর্তির কর্মগুলো যা বর্তমানে ব্যাপকভাবে আলোচিত, এতগুলো আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশ থেকে যে সেন্ট মার্টিনটা খণ্ড বিখণ্ড হয়ে গেল এবং বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী তারা কি করলেন এবং তারাই কিন্তু এই সেন্ট মার্টিন রক্ষণাবেক্ষণের ব্যাপক দায়িত্বভার পালন করেছেন। তবে সরকার এটা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিল বা কারোর সাথে চুক্তিবদ্ধ হলো ভারতের সাথে বা চীনের সাথে, এটা নিয়ে এখনো পর্যন্ত সেনাবাহিনী কোনো কিছু আপোষ বা ক্লিয়ার করে বলছেন না। কিন্তু কেন, আসলে কি সেন্ট মার্টিন আমাদের হাতছাড়া হয়ে গেল? আমরা কি এটা কি অন্য কোনো দেশ দখল করে নিল? আসুন বিস্তারিত থাকছে আজকের এই তথ্যে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে যাচ্ছে ভারত সরকার। ইতোমধ্যেই এই রেলপথ তৈরির জন্য একটি খসড়া প্রকল্প প্রস্তুত করে ফেলেছে ভারতের সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, খসড়া প্রকল্পটিতে বাংলাদেশকে যুক্ত করে 14টি নতুন রুট রাখার পরিকল্পনাও করেছে ভারত। রুটগুলোতে সব মিলিয়ে রেল লাইন থাকবে 861 কিলোমিটার, সঙ্গে থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি। এতে করে সব মিলিয়ে এই প্রকল্পে রেল লাইন হবে 1275 কিলোমিটার। 22 কিলোমিটার প্রশস্ত চিকেন নেক করিডোরটি বাংলাদেশ ও নেপালের মধ্য দিয়ে গেছে, যা আবার চীনের সঙ্গে ভারতের বিরোধপূর্ণ এলাকার মধ্যে পড়ে। ফলে সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক করিডোরের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে ভারত। মূলত এ কারণেই করিডোরটি এড়িয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে দেশটির সরকার। আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই। আর এখনো যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের দেশ কাউকে লিজ দেবো, আমাদের দেশ কাউকে লিজ দেবো, আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আপনারা জানেন কদিন ধরে সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম এবং আরো বেশ কিছু ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলবো মূলত নানান ধরনের আলোচনা চলছে। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার দৃষ্টিগোচর হলো একটা ব্যাপার, ডেইলি স্টারের মাহফুজ আনাম, এটা হচ্ছে একটা মানে গোলালুর মতো, সব জায়গায় ফিট। তো এই গোলালু আপনার যখন 111 ছিল তখন সবচাইতে বেশি 111-এর দালালি করেছে হচ্ছে এই আপনার মাহফুজ আনাম। তারপরে 111 যাওয়ার পরে সে আবার মাপটাপ চাইলো, তবা টবা করে বললো যে আমার আসলে ওই ডিজিএফআই ওইসব নিউজ টিউজ করা এগুলো ঠিক হয় নাই। এরপরে কয়েকদিন আগে সে বক্তব্য দিচ্ছে সে বক্তব্যে সে বলছে যে বেনজির কে নিয়ে অনেক তথ্য তার কাছে ছিল, তাদের কাছে ছিল বুঝাইতে চেয়েছে, মানে সাংবাদিকদের কাছে, তারা সেটা প্রকাশ করতে পারে নাই। তো মাহফুজ আনামের মতো একজন মানুষ, মানে আমার ধরেন সাংবাদিকতার ইতিহাস যদি আমার বলি, আমার শিক্ষকেরও শিক্ষক সে, তো তার মতো এরকম একজন সাংবাদিক সব মধু খাবে কিন্তু ঝুঁকি নিতে পারবে না। যখন যে আসবে তার ভয়ে তার মতো করে নিউজ করতে হবে। আপনাকে সাংবাদিকতা করতে বলছে, আলুর ব্যবসা করেন, পেঁয়াজের ব্যবসা করেন,
আপনি এই মানে সাংবাদিকতার নামে মানে অসভ্যতা করবেন, দেশের মানুষকে যেটা জানানোর দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন না, তারপরে বেনজিরের চাকরি যাবে আর বলবেন বেনজিরের তথ্য ছিল, বেনজির খারাপ ছিল। এখন কার কার তথ্য আছে সেটা বলেন। কদিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আপনার, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, দোয়া করবেন আপনারা। বেনজির এরপরে আসলো হচ্ছে গিয়ে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আরে ভাই তারা তো যা চুরি করছে তা সেটা তো গেছে, মানে কেন এখন, কেন সেটা এখন কিসের জন্য এখন হয় নাই কেন? এখন যারা আছে তাদেরকে করেন, কি করছে সেটা জানান। ইয়ের কাছে, মাহফুজা নামের কাছে তো বেনজিরের তথ্য ছিল আগে থেকে, তার মানে এখন যারা দুর্নীতি করছে এই তথ্যগুলো আছে তার কাছে। তো যদি চালাইতে না পারেন তাহলে আপনাকে ডেইলি স্টারে সুন্দর করে একদম এক পেজের ভেতরে শুধু নিউজ থাকবে, বড় করে লিখে দিবেন যে আমি সরি, আমি এটা মানে কন্টিনিউ করতে পারছি না, এই দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব না, কারণ আমার হার্টের সমস্যা আছে। হ্যাঁ, এটা বলে তারপরে আপনি ইস্তফা দেন। আপনি সাংবাদিকতা করবেন, এই যে বিজ্ঞাপন টিজ্ঞাপন এগুলো সব পকেট মানুষের। অনেকে বলে যে সাংবাদিকতা আমরা সরকারের টাকায় চলি না, সবই সরকারের টাকায়। কারণ এই যে বিজ্ঞাপন টিজ্ঞাপন যা আছে এগুলো তো জনগণেরই। এই জনগণ যদি নাকি এই টাকা না দিত, এই প্রোডাক্ট না কিন্তু আপনাকে বিজ্ঞাপন দিত না, বিজ্ঞাপন না দিলে আপনি তো চালাইতে পারতেন না। সো এটা সবই জনগণ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে, আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান দেশ এবং ভারতের সাথে সরকারের সম্পর্কটা কি, এবং ভারতের সাথে বন্ধুত্ব সুলভ যে সম্পর্কের কথাগুলো সরকার বলে আসছেন, তাতে করে বাংলাদেশের ফায়দা নাকি বিশেষ কিছু লুটিয়ে নেওয়ার পায়তারা করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আসুন সে সম্পর্কে একটু বিস্তারিত জানবো এই রিপোর্টে। আপনারা দেখলেন গত কদিন আগে আওয়ামী লীগের দলীয় প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই দখলদার সরকারের বেশ কিছু সদস্যদেরকে নিয়ে ভারতে গেছেন, এবং এই মাসে তার এটা দ্বিতীয় সফর, এক মাসে 2 সফর। এবং বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে, আন্তর্জাতিক গণমাধ্যমে দেখলাম যে আনপ্রেসিডেন্টেড বলা হয়েছে ভারতের গণমাধ্যমে, যে বাংলাদেশ ভারত সম্পর্ক নাকি সেই রকম লেভেলে চলে গেছে। আসলে বাস্তবতা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। ভারতের সাথে যেটা সম্পর্ক আছে সেটা হচ্ছে শেখ হাসিনার, শেখ পরিবারের এবং কিয়দাংশে আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে। বাংলাদেশ রাষ্ট্র, সরকার এবং জনগণ এর কোনো কিছুর সাথে দিল্লির কোনো সম্পর্ক নাই, ছিল না এবং গড়ে ওঠে নাই স্যাডলি। যেটা একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের একটা প্রফেশনাল রিলেশনশিপ স্টেট টু স্টেট লেভেলে গড়ে ওঠে, সেটা নাই। এখন হাসিনার দিল্লি সফরটা কেন ইম্পর্ট্যান্ট? একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যে এই 23শে জুন হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, পলাশী দিবস। এখন বড় প্রশ্ন হচ্ছে যে এই 2024 সালের পলাশীর যুদ্ধে আম্র কাননের এই যে 2 দিনের যুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধে আসলে কে জিতল? নরেন্দ্র মোদি, দিল্লি, বিজেপি সরকার, নাকি শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ? কে আসলে জিতল? তো সেই জায়গায় যাবার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দেই যে ওনার সফর সঙ্গে কারা ছিল, আনপ্রেসিডেন্টেড আর কি। প্রথম যেটা গুরুত্বপূর্ণ সফর সঙ্গী সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ওনার সাথে। তো এটা গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ হচ্ছে ইউজুয়ালি সারা দুনিয়াতেই সেন্ট্রাল ব্যাংকে এক্সিকিউটিভ থেকে আলাদা রাখা হয়, একটা সেমি ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় রাখা হয়, এবং সাধারণত তারা কখনো নির্বাহী বিভাগ, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদের সাথে তারা ফর্মালি ওঠা বসা করেন না, মিটিং করেন না, কোথাও কোনো সফরে যান না। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। ওয়েস্টার্ন ডেভেলপড ইকোনমিগুলোতে এই প্র্যাকটিসটা আছে। আমি ইংল্যান্ডের কথা জানি অ্যাটলিস্ট, যে মানে ব্যাংক অফ ইংল্যান্ড যেটা সেন্ট্রাল ব্যাংক ইংল্যান্ডের, তার সাথে যদি ব্রিটিশ সরকারের কোনো কমিউনিকেট করতে হয় সেটা লিখিত হতে হবে, এবং এই লিখিত চিঠিটা যেটা ডাউনিং স্ট্রিট আছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সেন্ট্রাল ব্যাংক যেটা আছে ইংল্যান্ডের, ওটার ওয়েবসাইটে পাবলিক করে দিতে হবে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে কি লিখলেন এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সেই চিঠির উত্তরে কি দিলেন। সো এই লেভেলের একটা ইন্ডিপেন্ডেন্স, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে ফর
ফর ডিফারেন্ট রিজনস। ওই আলোচনাতে আমরা যাব না। তাই সাধারণত নির্বাহী বিভাগের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্কটা এইরকম থাকে। আদারওয়াইজ যে অর্থনৈতিক স্বচ্ছতা ধরে রাখার জন্য, অ্যাকাউন্টেবিলিটি ধরে রাখার জন্য যে ধরনের স্বাধীনতা থাকা দরকার, এটা থাকে না, নষ্ট হয়ে যায়। এবং বাংলাদেশে যে কারণে অবভিয়াসলি নাই, একটা সেবাদাস আমলাকে গভর্নর বানিয়েছে, বুঝতেই পারছেন বাংলাদেশ ব্যাংকে এখন যা যা হওয়ার কথা। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসিনার সাথে এবারে সফরে ছিল, এবং এটা ভেরি ক্রিটিক্যাল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন এই সফরে হাসিনার সাথে দিল্লিতে যাবেন। অনেকগুলো সংকট বাংলাদেশ ব্যাংকের সাথে ফেস করতে হচ্ছে। তার ভিতরে একটা হচ্ছে আমাদের রিজার্ভের ক্রাইসিস আছে। রিজার্ভের ক্রাইসিসের মধ্যে দুইটা ক্রাইসিস। একটা হচ্ছে যে নেট রিজার্ভ, যেটা একটা স্ট্যান্ডার্ড রাষ্ট্রে থাকা দরকার, বলা হয় 3 থেকে 6 মাসের। তো আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট মিলায় ব্যালেন্স অফ পেমেন্ট বিবেচনাতে আমাদের নেট 5 থেকে 6 বিলিয়ন ডলার মাসের খরচ দরকার। এটা কোনো কোনো মাসে 8 বিলিয়ন ডলারেও ছিল। তাহলে 8 বিলিয়ন ডলার যদি আমার মাসে ইম্পোর্ট বিল পে করতে হয়, তাহলে আমার ন্যূনতম 24 বিলিয়ন ডলার নেট পেমেন্ট বিল পেমেন্ট করার মতো ক্যাপাসিটি থাকা দরকার, যেটা আমাদের নাই। ধরে নিলাম ন্যূনতম আমার 5 বিলিয়ন ডলারও যদি লাগে, সরকার অনেক কৃচ্ছতা সাধন করছে, গুরুত্বপূর্ণ না এমন অনেক আইটেম আমদানি করা বন্ধ করে দিয়েছে, শুল্ক আরোপ করেছে, তো এটার উপরে ডিমান্ড কমে গেছে। তো 5 বিলিয়ন ডলারও হইলেও এটা 15 বিলিয়ন ডলার থাকার কথা, সেটাও নাই। নেট যেটা এখন আছে 12 থেকে 13 বিলিয়ন ডলার, যেটা প্রকাশিত। আসলে বাস্তবে কত টাকা আছে আমরা জানি না, কারণ বাংলাদেশ ব্যাংক কোনো তথ্য জাতির সাথে শেয়ার করছে না, কোনো স্বচ্ছতা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন দ্বিতীয় সমস্যা যেটা হচ্ছে, এই যে ডলার ক্রাইসিস চলছে, এই ডলার ক্রাইসিসের বাস্তবতায় অর্থনীতির যে অন্যান্য সমস্যাগুলা, ইনফ্লেশন, কারেন্সির ভ্যালু কমে যাওয়া। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।